This is our second chapter. We have already finished chapter 1, that is Introduction to Production Planning and Control, and we are starting chapter 2, that is the production system. Course name ki? Production Planning and Control. আচ্ছা so এই production planning and control আমরা শিখতেছি আমরা কারা কিসে পড়তেছি আমরা কারা কিসে পড়তেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সো আমরা অলরেডি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ জব করতেছি অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি টুডে অর টুমরো উইল বি textile engineer and will be in the industry or industrial management or related sector. Buying house hok, lias office hok, whatever it is, we will be in that part. So we will be in the management, we will be in the planning, we will be in the controlling charge, we will be doing the production planning and control. So চাই বা না চাই ঘুরে ফিরে আমাদের এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে, আমাদের এই কাজগুলো করতে হবে বা ইয়া করতে হবে. So it is very important for us যে যেই কাজটা আপনি কয়েক বছর পরে শুরু করবেন বা করবেন সেটার প্র্যাকটিস তখন শুরু করা কথা বলছেন না মনে করেন একটা ছেলে সে ন্যাশনাল টিমে যাইতে চায় জাতীয় দলে চান্স পাইতে চায় ফর ক্রিকেট যে কোনো সেগমেন্টেই হোক এখন যে ন্যাশনাল টিমে চান্স পাইতে চায় সে প্র্যাকটিস করা শুরু করবে ন্যাশনাল টিমের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে অ্যাডাল্ট হওয়ার পরে এবং তার দৃষ্টিতে 18 হইলে আমি দেশের নাগরিক হব 18-র পরে গিয়ে আমি প্র্যাকটিস শুরু করব আমিও যদি ফতোয়া দেই যে না তুমি 18-র পরে বালেগ হও তারপরে দেশের দৃষ্টিতে নাগরিক হও তারপরে প্র্যাকটিস শুরু করো ও কি জিন্দেগিতে ন্যাশনাল টিমে চান্স পাইছে কোনো চান্স আছে আচ্ছা ও প্র্যাকটিস কবে থেকে শুরু করছে ক্রিকেট খেলার নাম যেদিন থেকে শুনছে সেদিন থেকেই ইনফর্মাল প্র্যাকটিস সে বাচ্চা বয়স থেকেই শুরু করছে এরপরে সে 14-16 এইরকম যতগুলো এইজ ওয়াইজ যতগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে আগে সেই সব টিমে চান্স পাইছে দেন হি ড্রিমড ফর দ্য ন্যাশনাল টিম এইটাই হচ্ছে ব্যাপারটা যে আমাদেরকে অনেক আগে থেকেই যে কোনো জিনিস যে কোনো গোল যে কোনো টার্গেটের জন্য অনেক আগে থেকেই প্ল্যানিং শুরু করতে হয় এই যে যেমন ধরেন আমরা যদি শুধু চিন্তা করে এখন বসে থাকতাম যে আচ্ছা ঠিক আছে খেলা তো 3 তারিখ তো 3 তারিখ সকালে দেখবো যে টেক্সটাইল ডিপার্টমেন্টে কারা কারা আসলে তাদেরকে রোল ডাইকে তারপর র্যান্ডমলি লটারি করব যে ওইখানে তো আর এখন সময় নেই লটারি করে যেই কয়জনের লটারি 10-11 জনের লটারি করবে 11 জনের যাদের নাম উঠে তাদেরকে মাঠে খেলতে নামাই দিব হইল কিছু এখানে কি হয় নাই কোনো ম্যানেজমেন্ট হয় নাই কোনো প্ল্যানিং হয় নাই কিছুই হয় নাই সো এখনও হাতে যে খুব বেশি সময় আছে তা না কিন্তু অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে এই যে একটু আগে আপনারাই বললেন যে নাম আমরা 30-40 জনের নাম নিতেছি সেখান থেকে বাছাই পর্ব হবে বাছাই পর্বের মাধ্যমে আমরা বেস্ট টিমকে বাছাই করে নিয়ে আসবো সেই বেস্ট টিমগুলো এতগুলো টিম খেলবে তারপরে একটা ম্যাচ জিতলে সে সেকেন্ড রাউন্ডে তারপরে ম্যাচ জিতলে সেইভাবে সো এই যে পুরো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে বা যেতে হবে এটাই হচ্ছে যে পার্ট অফ লাইফ পার্ট অফ গেম প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে আমাদের আসলে এই পার্টের মধ্যে দিয়ে যেতে হয় এনিওয়ে সো আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে মোর অর লেস আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আজকে আমরা সেকেন্ড পোর্শনে যেটা নিয়ে কথা শুরু করছি সেটা হচ্ছে যে দ্য প্রোডাকশন সিস্টেম এবং এই প্রোডাকশন সিস্টেম চ্যাপ্টার হেডিংয়ে আমরা বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো আমরা প্রোডাকশন প্যাটার্ন নিয়ে কথা বলবো আমরা প্রোডাকশনের কিছু ফ্যাক্টরস নিয়ে কথা বলবো এই রিলেটেড বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলবো প্রোডাক্টিভিটি নিয়ে এই চ্যাপ্টারে কথা বলবো না সেকেন্ড চ্যাপ্টারে বা এরপরের যে থার্ড চ্যাপ্টার তারপরে ওইখানে শুধুমাত্র আমরা প্রোডাক্টিভিটি রিলেটেড জিনিস নিয়ে কথা বলবো যেহেতু দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ওকে লেটস স্টার্ট প্রথম কথা হচ্ছে যে প্রোডাকশন সিস্টেম এটাকে সিস্টেম বলতেছি কেন কারণ মানে এই হোয়াট এভার ইট ইজ মানে আজকে 2021-এ আইসে আপনি শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলে না এনি টাইপ অফ প্রোডাকশন এনি টাইপ আপনি যেই ধরনের প্রোডাকশন ফ্যাক্টরির কথাই চিন্তা করেন এনি টাইপ অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রোডাকশন ইন্ডাস্ট্রি এবার সেটা পৃথিবীর যেই দেশেই হোক ইফ ইট ইজ এ প্রোডাকশন ওরিয়েন্টেড ফ্যাক্টরি তাহলে সেখানে যেই কাজগুলো হচ্ছে কি হচ্ছে প্রোডাকশনই হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিছু না কিছু ম্যানুফ্যাকচার করতেছে হয় ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করুক নাহলে রড আয়রন ম্যানুফ্যাকচারিং করুক নাহলে টেবিল ম্যানুফ্যাকচারিং হোক নাহলে ফার্নিচার হোক গ্লাস আয়রন হোক এসি হোক হোয়াট এভার ইট ইজ ম্যানুফ্যাকচারিং হোক আর অ্যাসেম্বলিং হোক সিস্টেম আছে না নাই প্রপার ফ্লোচার্ট আছে না নাই প্ল্যানিং আছে না নাই এমনকি কিউসি কন্ট্রোল আছে না নাই এই যে এইটা ছাড়া এই 2021-এ আইসে কি কোথাও কাজ হচ্ছে
যেখানে কোনো প্ল্যানিং নেই, কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো কিছু নেই, একদম ডিসঅর্ডার স্টাইলে যাচ্ছে তাই স্টাইলে, কোনো সিস্টেম নেই, এরকম হচ্ছে। তার মানে প্রোডাকশন করতে গেলেও এখন সেই প্রোডাকশনের সাথে একটা সিস্টেমেটিক ওয়ে, সিস্টেমেটিক অ্যাপ্রোচ এই জিনিসটা চলে আসছে, যেটাকে এখন আর আমরা শুধু প্রোডাকশন বলতে পারি না। ইট হ্যাজ বিকাম এ সেপারেট টপিক অফ ডিসকাশন, সেপারেট স্ট্রিম। এটা এখন একটা প্রোডাকশন সিস্টেম ডেভেলপ করে ফেলছে। তাহলে প্রোডাকশন সিস্টেম আমরা কাকে বলতেছি? দ্য সেট অফ রিসোর্সেস অ্যান্ড প্রসিডিউরস ইনভলভড ইন কনভার্টিং র মেটেরিয়ালস ইন্টু প্রোডাক্টস অ্যান্ড ডেলিভারিং দেম টু কাস্টমার্স। যে আমরা মানে টোটাল একটা কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য, বা আমার যে সেগমেন্ট, আমার যে প্রোডাক্টের আউটপুট, সেই আউটপুটটা ডেলিভারি করার জন্য আমার যা যা দরকার, টোটাল আমার যত ধরনের রিসোর্স আছে, রিসোর্স বলতে তো শুধু হিউম্যান রিসোর্স না, আমার হিউম্যান রিসোর্স এক ধরনের রিসোর্স, আমার র মেটেরিয়াল এক ধরনের রিসোর্স, আমার মেশিন রিসোর্স, মেশিন চালাইতে আমার যদি সফটওয়্যার লাগে সেটার রিসোর্স, আমার বাকি যা যা লাগতেছে ইনগ্রেডিয়েন্টস পার্ট থেকে শুরু করে ডাইস কেমিক্যালস থেকে শুরু করে যা যা লাগে সবই আমার রিসোর্স। সেই রিসোর্স, এই যে টোটাল সেট অফ রিসোর্স, সেই টোটাল সেট অফ রিসোর্সকে প্রপারলি ম্যানেজ করা, ইউটিলাইজ করা, এমনভাবে রান করানো যাতে আমার যে টার্গেট সেটা ফিল আপ হয়, যাতে আমি কাস্টমারের কাছে আমার ডেলিভারির যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটা আমি ফিল আপ করতে পারি। সো প্রোডাকশন অ্যান্ড ডেলিভারি অফ প্রোডাক্টস আর সেন্ট্রাল টু দ্য ফার্ম। ফার্স্ট কথা, মানে আমি প্রোডাকশন করলাম, ডেলিভারি করতে পারলাম না, অথবা আমি প্রোডাকশন না দিয়েই ডেলিভারির স্বপ্ন দেখে বসে রইলাম, অথবা যেই ক্যাটাগরিতে যত সংখ্যক বা যেই কোয়ালিটি ডেলিভারি করার কথা ছিল সেই কোয়ালিটি ডেলিভারি করতে পারলাম না, অথবা সেই কোয়ালিটি প্রোডাকশন দিতে পারলাম না, হয়েছে কাজ? কোনোভাবেই হয় নাই। সো দুইটার মধ্যে একটা ম্যাচিং থাকতে হবে। ওকে, প্রোডাকশন কাকে বলে? দ্যাটস এ ভেরি ফান্ডামেন্টাল থিং। মানে হোয়াট ইজ প্রোডাকশন? প্রোডাকশন ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং ভ্যারাইস ইনপুটস অ্যান্ড immaterial inputs in order to make something for consumption. কি বলা হচ্ছে? যে বিভিন্ন জিনিসপত্র একত্র করে বা বিভিন্ন ইনপুট, বিভিন্ন র মেটেরিয়ালকে একত্রিত করে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু বানানো, কোনো কিছু অ্যাসেম্বল করা, যা হয় মানুষ ইউজ করবে, কনজিউম করবে, ব্যবহার করবে, অথবা ওইটা অন্য কোনো কিছু তৈরি করতে ব্যবহৃত হবে। রাইট? সো ইট ইজ দ্য অ্যাক্ট অফ ক্রিয়েটিং অ্যান আউটপুট, এ গুড অর সার্ভিস, প্রোডাক্টও হইতে পারে, সার্ভিসও হইতে পারে, which has value and contributes to the utility of individual, যেটার একটা ভ্যালু আছে, আমি এমন কিছু বানাইছি যেটার একটা ভ্যালু আছে এবং সেটা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কিছু সমস্যা সমাধানে বা কোনো কাজে, ইউটিলিটিতে ব্যবহৃত হয়। এখন আপনি জাস্ট মনে করেন যে এই চেয়ারটা আছে, এখন চেয়ারটারে ভেঙে আপনি জাস্ট পার্টস আলাদা করে রেখে দিলেন, এটা কোনো ইউটিলিটি আছে? কোনো ভ্যালু ক্রিয়েট হইল? মাটি দিয়ে অনেক কিছু বানায়, মাটির কলস, মাটির বালতি, মাটির বিভিন্ন ধরনের তৈজসপত্র, এমনকি এখন তো ওই যে কার্জন হলের ওদিকে মেট্রো রেলের করতে গিয়ে ওই সাইডটা ব্লক হয়ে গেছে। হাইকোর্ট থেকে কার্জন হলের ওদিকে আপনারা দেখতেন যে মাটির তৈজসপত্রের পুরো একটা লাইন ধরে অনেক সুন্দর দেখা যেত, মানে রোডটা অন্য ধরনের ছিল, হোয়াট এভার। সো এখন তো কারণে ওরা অ্যাবসেন্ট। তো এই যে মাটির এত ধরনের জিনিসপত্র, এবং এগুলোর দাম কি কম না বেশি? বেশি, মানে কারণ সুন্দর ডিজাইন করা, করা। তো এই জিনিসটাকে যে এইভাবে তৈরি করা হয়েছে, এইটার কারণে এর মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, যদিও মাটির জিনিস, সেই মাটির জিনিস জেনেও ওইটা যে কিনতেছে সে কি আসলে এই মাটির কলসিটা বা মাটির তৈজসপত্রটা কিনতেছে এইটার মধ্যে, এই কলসিতে পানি ভরে পানি খাওয়ার জন্য না, কি জন্য কিনতেছে? সে এটাকে শোপিস হিসেবেই কিনতেছে, ইন্টেরিয়র হিসেবেই কিনতেছে, সে নিজের বাসার সৌন্দর্য বর্ধন করার জন্যই কিনতেছে। তার মানে খেয়াল করে দেখেন যে মাটির একটা কলসি, সেটার এখন আগে যে ব্যবহার ছিল সেই ব্যবহারটা এখন নাই, কিন্তু আগে মাটির কলসি আপনি কিনতে গেলে যেই কয় টাকায় কিনতেন, এখন তার চেয়ে অনেক বেশি দামে আপনি এটাকে শুধুমাত্র ডেকোরেশন পারপাজে কিনতেছেন। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতে পারতেছেন? তার মানে হচ্ছে চাইলেই বুদ্ধি খাটে আমরা যে কোনো জিনিসের ভ্যালু অ্যাড করতে পারি। আমরা ওইখানে ভ্যালু অ্যাড করতে পারছি দেখে এটা হয়েছে। এটাকে যদি ঠিক আগের দিনের মতো আপনি ওই একদম নর্মাল বেসিক কলসির মতোই বানায় রাখতেন, তাহলে এটাকে এখন কেউ কিনতে যেত? কারণ কলসি হিসেবে তো কেউ এখন ইউজ করবে না, তাহলে ওইটা বানায় রেখে তো লাভ নেই। আমাকে ডেকোরেটিভ আইটেম বানাইতে হবে, তাহলে সেটা গিয়ে আমার
ড্রয়িং রুমে এটার জন্য ফিট হবে, আদারওয়াইজ তো এটা ফিট হবে না। এই যে ভ্যালুটা ক্রিয়েট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে এই জিনিসগুলোকে আমরা বলি ভ্যালু। সো প্রোডাকশনের উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন ইনপুট, বিভিন্ন র মেটেরিয়াল এগুলোকে একত্রিত করে এমন কিছু তৈরি করা যার একটা ভ্যালু আছে, হয় কোনো মানুষের কাছে, নাহলে কোনো প্রতিষ্ঠানের কাছে, অথবা এটা অন্য কোনো কিছু র মেটেরিয়াল হিসেবে ইউজ হবে, লাইক দিস। ওকে, প্রোডাকশনে বিভিন্ন ধরনের টাইপস আছে। আপনি এই টাইপস বিভিন্ন জায়গায় আপনি কম বেশি বিভিন্ন রকম পাবেন, বাট বেসিক 4 টাইপস অফ প্রোডাকশন। একটা হচ্ছে ইউনিট বা জব টাইপ প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন, মাস প্রোডাকশন, কন্টিনিউয়াস বা প্রসেস প্রোডাকশন, যেটা হচ্ছে মোস্ট কমন যে 4 টাইপস অফ প্রোডাকশন। আচ্ছা, আমরা দেখি একটু একটা করে। প্রথম কথা হচ্ছে যে ইউনিট টাইপ অফ প্রোডাকশন, যেগুলো হচ্ছে যে আলাদা আলাদা ইউনিট বেসিস, কাস্টমাইজড, প্রত্যেকটা মানে এক একটা পার্টিকুলার জব বেসিস, যে এই অর্ডার বা এই ধরনের রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের জন্য আমি এইভাবে তৈরি করতেছি। সো this type of production is mostly commonly observed when one single unit of a product is produced. Typical example যেমন ধরেন এই যে ওনারা তো রেগুলারলি এগুলা ভালো বোঝেন, আমাদেরও করতে হয়। সে ফর এক্সাম্পল 3 পিসের কাপড় কিনে বা সালোয়ার কামিজের কাপড় কিনে তারপর টেইলরে দিলেন, তো টেইলর যে বানায় দিবে, টেইলর কি নিজের ইচ্ছা মতো বানাবে নাকি ওনার মেজারমেন্টে বানাবে? আমার কথা বুঝেন, আমরা যখন শার্ট পিস প্যান্ট পিস করে তারপর টেইলরে বানাতে দিচ্ছি, সে কার মেজারমেন্টে বানাইতেছে? আমার জন্য বানাবে কি শফিকুলের মেজারমেন্টে? কোনো সুযোগই নেই। প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল। আমি বানাইতে দিছি, সে আমার জন্য বানাচ্ছে। এই যে আপনারা তো এগুলো এখন মানে চান বা না চান এইসব নিউজ দিয়ে পত্রিকা ভরেই থাকে, যে কবে কে কোন অস্কার অ্যাওয়ার্ডসে যাবে অথবা প্যারিস ফ্যাশন উইকে যাবে, রেড কার্পেটের উপর দিয়ে কে হাঁটবে, এবং সেইখানে হাঁটার জন্য ওই 1 ঘন্টার জন্য কার ড্রেসের ডিজাইন কে করে দিচ্ছে, ক্যাটের ডিজাইন কে করছে, অ্যাশের ডিজাইন কে করছে, র্যাটের ডিজাইন কে করবে। তো এই হইলো অবস্থা আর কি, বুঝছেন না? তো মানে আছে, এবং যে তার ডিজাইনার হিসেবে ওই অফারটা বাগড়া নিতে পারবে সেই তো লাইমলাইটে এসে গেল, কারণ এবার হচ্ছে সেই হিট, সেই সুযোগ পাইছে এবারে ডিজাইন করে দেওয়ার জন্য। 1 ঘন্টার একটা ডিজাইন করে দিবে, সেটার জন্য পুরো কম্পিটিশন আর কি। যাই হোক, ওই বাছাই পর্ব। তো এখন অবস্থা হয়ে গেছে এরকম আর কি, যে এইগুলো হচ্ছে কাস্টমাইজ ডিজাইন, একদম কাস্টমাইজ ডিজাইন। আপনার টাইলস নিয়ে যখন টাইলস ফিট করতে যায়, আপনার এখানে যখন গ্লাস ফিট করবে করবে, এগুলো ঠিক আপনার মেজারমেন্ট অনুযায়ী কেটে 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 ওইভাবে ফিট করতে হয়, কারণ আপনার মেজারমেন্ট অনুযায়ী তখন সেটাকে কাস্টমাইজ করতে হইতেছে। এগুলার কমন মেজারমেন্ট থাকে, কিন্তু এগুলোর ইউনিভার্সাল কোনো ফিটিং মেজারমেন্ট থাকে না। এগুলোকে প্রপার প্লেসে গিয়ে আমাকে ফিট করে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়, লাইক দিস। সো এগুলার ফিচারগুলো কি, যে এগুলা স্কিল বেসড মেইনলি। যে টাইলস মানে টাইলসের মিস্ত্রি কি খুব কমন? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়? খুব বেশি অ্যাভেলেবল না, কারণ কি স্পেশাল স্কিল লাগে। যেই জিনিসগুলোতেই স্পেশাল স্কিল লাগে সেগুলাই ওই ধরনের কাস্টমাইজেশন ফিটের জন্য, লাইক দিস। ডিপেন্ডেন্সি ইজ মোর অন ম্যানুয়াল ওয়ার্ক, মানুষের নিজের ম্যানুয়াল ওয়ার্ক, মানে শুধু মেশিন দিয়ে হবে না, এখানে ম্যানের ইনপুট লাগবে, ম্যান ইজ ইম্পর্টেন্ট। কাস্টমার সার্ভিস, কাস্টমার ম্যানেজমেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ব্যাচ প্রোডাকশন। টোটাল একটা ব্যাচ ওয়াইজ যে প্রোডাকশনটা হচ্ছে, আমাদের টেক্সটাইলেও ব্যাচ আছে। এখন টেক্সটাইলে আপনি ব্যাচ বা অর্ডারের সাথে মিলাইলে পুরোপুরি হবে না, আমরা বলবো যে টেক্সটাইলের ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাচ, এই ব্যাচের সব কিছু একই রকম হবে, এই ব্যাচের সব কিছু জাস্ট একই রকম। তো সেক্ষেত্রে আপনি টেক্সটাইলের একটা অর্ডারের সাথে মিলাইতে পারেন, যে টেক্সটাইলের একটা পার্টিকুলার অর্ডার, সেই অর্ডারের সব কিছু তো একই রকম। ইভেন আপনি যদি একই অর্ডারের একই সাইজ চিন্তা করেন, তাহলে গার্মেন্টসের ক্ষেত্রেগুলো একই রকম, শর্ট সাইজের সবগুলো একই প্যাটার্নে যাবে, লং সাইজের সবগুলো একই প্যাটার্নে যাবে, লাইক দিস। সো ব্যাচের ক্ষেত্রে হচ্ছে যে it is the method to use, produce or process any product of the groups or batches where the products in the batch will go through the whole production process together. একই সাথে একই প্রসেসের মধ্য দিয়ে পুরোটা প্রসেস সে পার হবে। এবং আমাদের মানে বিভিন্ন ধরনের ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের ফুড অ্যান্ড কনজিউমার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো মোটামুটি একই ধরনের মধ্য দিয়ে যায়। মনে করেন নেভিয়া ম্যানের একটা ডিওডোরেন্ট বা ফায়ার একটা ডিওডোরেন্ট, তো ওই যে পার্টিকুলার ডিওডোরেন্টটা একটা একই ফ্র্যাগনেন্সের, ওই ফ্র্যাগনেন্সের ডিওডোরেন্ট সে যখন বানাইতেছে, সে কি একটা বানাইতেছে?
মনে করেন স্কোয়ারের প্রোডাক্ট হোক আর ইউনিলিভারের প্রোডাক্ট হোক, তো ইউনিলিভার যখন একটা সাবান তৈরি করতেছে, ওই সাবানটা, ওই পার্টিকুলার ফ্লেভারের সাবানটা, ওই সাবানটা কি সে একটা বানাইতেছে সারা দেশে প্রোডাকশনের সময় একটা করতেছে না, কিন্তু তার তো ওই সাবান কয়েক রকমের আছে, প্রত্যেকটা ফ্লেভারের জন্য ব্যাচ আলাদা, কিন্তু এই ব্যাচের প্রোডাক্ট যখন করতেছে এই ব্যাচের পুরোটা একই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরোটার জন্য একই সেম সব কিছু, লাইক দিস। সো এখানে যেমন এই এক্সাম্পলটা দেওয়া আছে যে এইগুলো সবগুলো একই ব্যাচে একই প্রসেসে একই অপারেশনের মধ্যে দিয়ে গেছে। তাহলে ফিচারগুলো কি? ও এটার এক্সাম্পল কি, যেমন ধরেন ইভেন বেকারিতেও যখন একই ধরনের কেক তৈরি করা হইতেছে, যখন স্যান্ডউইচ তৈরি করা হইতেছে সব একই প্যাটার্নে তৈরি করা হইতেছে, যখন কেক তৈরি করা হইতেছে একই রকমভাবে তৈরি করতেছে, যখন ওই পিৎজা বা এই ধরনের কিছু তৈরি করতেছে সবগুলো ওই প্যাটার্নে তৈরি করতেছে। প্রোডাকশন ব্যাচে তৈরি করতেছে, টোটাল নাম্বার অফ ইউনিটস ইজ রিকোয়ার্ড ইজ ডিসাইডেড বিফোর দ্য ব্যাচ প্রোডাকশন স্টার্ট। আমার আগেই অর্ডার নাম্বারে এই ব্যাচে আমি কয়টা তৈরি করব, অর্ডার নাম্বারে আমি জানি না যে টোটাল কয়টা ফেব্রিক তৈরি করতে হবে, আমার গার্মেন্টস কয়টা ডেলিভারি দিতে হবে এই অর্ডারে, ঠিক সেরকম আমার তো জানতে হবে যে টোটাল কয়টা তৈরি হবে টোটাল। ইভেন ওষুধের ক্ষেত্রেও আপনি একটা সিরাপের কথা বলেন, একই ধরনের প্যারাসিটামল ট্যাবলেটের কথা বলেন, সব একই ব্যাচ হিসেবে আমার তো আগেই টার্গেট থাকবে যে আমি কয়টা থাকবে, বায়ার জানাই দিবে আমাকে, লাইক দিস। আচ্ছা, দেন আসেন মাস প্রোডাকশন, বা টোটাল এটাকে আমরা মাস প্রোডাকশন বলতে পারি, অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন বলতে পারি সেটা। এবং এক্সাম্পলটা দিয়েই বুঝতে পারতেছেন যে মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কিসের কথা বলতেছি ভাইয়া। একই টাটা ন্যানোর কথা আপনি যখন বলবেন, সো টাটা ন্যানোর কথা আপনি যখন বললেন তার মানে তো আপনি পৃথিবীর সব টাটা গাড়ির কথা বলতেছেন না, আপনি সরাসরি টাটা ন্যানো ব্র্যান্ডের কথাই বলতেছেন। সো টাটা ন্যানো ব্র্যান্ডে যখন ম্যানুফ্যাকচারিং করতেছে, ও তো একটা গাড়ির জন্য ম্যানুফ্যাকচারিং করতেছে না, ও এরকম যত গাড়ি আছে সবগুলোর একই ম্যানুফ্যাকচারিং প্রসেস, একই ম্যানুফ্যাকচারিং অপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই প্রত্যেকটার অপারেশনাল কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট যেমন একদম অলমোস্ট ক্লোজ, একদম সেম, ওগুলোর প্রাইসও 100% সেম প্রত্যেকটাকে। এমন তো না যে একটা ন্যানো গাড়ি সকালবেলা যে কিনবে তার জন্য 10% কম দাম আর বিকালবেলা কিনলে 20% বেশি দাম, এরকম নাকি? না, এরকম না। সো সব ধরনের গাড়ির জন্য একই ধরনের দাম এক একটা পার্টিকুলার রিজিয়নে। আবার ইয়ার সাথে তো মিলাইতে হবে, কারণ ভারতীয় রুপির সাথে বাংলাদেশের রুপির, ইউএস ডলারের সাথে দুবাইয়ের কারেন্সির তো পার্থক্য থাকবেই, সেটা তো আছেই। সো এইটা হচ্ছে যে একদম বড় ধরনের প্রোডাকশন স্কেলের ক্ষেত্রে আমরা যেই প্রোডাকশন মেথডটা ফলো করি সেটা হচ্ছে মাস প্রোডাকশন। কারণ মাস প্রোডাকশন, এটাকে বড় প্রোডাকশন বা মাস প্রোডাকশন কেন বলতেছি, কারণ এখানে অনেকগুলো স্টেজ আছে, এটা এক স্টেজের অপারেশন না, জাস্ট এদিক থেকে দিলাম আর ওদিক থেকে হয়ে গেল, সব একইভাবে তৈরি হয়ে গেল, একটা ট্যাবলেট হয়ে গেল, একটা সিরাপ হয়ে গেল, নট লাইক দিস। এটার এক্সাম্পল, যেই এক্সাম্পল দেওয়া আছে সেগুলো তো আছেই, এছাড়া এটার এক্সাম্পল কি? নাই? আমাদের চেনা জানার মধ্যে এক্সাম্পল নাই এটা, যে অনেকগুলো স্টেজ, অনেকগুলো অপারেশনের মধ্য দিয়ে গিয়ে তারপরে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়? হ্যাঁ, পড়ে আছি কি আমরা, আসি কোথায় আমরা? এটা কি এক ধাপে এক জায়গায় একভাবে তৈরি হয়ে গেছে? শুধু নিটিং দিয়ে হয়েছে, শুধু স্পিনিং দিয়ে হয়েছে, এবং পুরোটা একভাবে হয়েছে? হ্যাঁ, সর্বনাশ অবস্থা, এইটা একটা সর্বনাশ অবস্থা। এটা যে কিভাবে হয়েছে সেই ভিডিও দেখাইতে গেলে তো, হ্যাঁ, সেই ভিডিও যদি দেখাইতেই পারতেন তাহলে তো পরিবারের কাছে আপনাদের ইজ্জত একটু বাইরেই যাইতো। দেখাইতে পারেন না দেখেই তো আপনাদের কোনো মূল্য নাই, ঘরেও নাই বাইরেও নাই। বাইরের মানুষ তো মূল্য দেয়ই না, এখন ঘরের মানুষও দেয় না, বিপদ আছে আপনাদের। যাই হোক, তাহলে এখন আসেন, এই হচ্ছে মোটামুটি মাস প্রোডাকশন লেভেলের ক্ষেত্রে এগুলোর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে যে হিউজ ভলিউমে আমরা তৈরি করি, তারপরে প্রোডাক্ট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, কারণ একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড, পার্টিকুলার ম্যানুয়াল, পার্টিকুলার রেসিপি, পার্টিকুলার যেটা বলা হয় স্পেসিফিকেশন অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করতেছি। আমি যখন ডেলের একটা পার্টিকুলার কনফিগারেশনের ল্যাপটপ তৈরি করতেছি, সেই কনফিগারেশন ল্যাপটপ তো আর পুরো ডেল একটা তৈরি করতেছে না, কিন্তু ওইটার প্রত্যেকটা স্পেসিফিকেশন 100% ম্যাচ করতে হচ্ছে না? ওই ক্যাটাগরির জন্য, ওই মডেলের জন্য অবশ্যই আমি 100% ম্যাচ করাচ্ছি, লাইক দিস। স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে, কোয়ালিটির ইস্যু আছে সেখানে। সো এই জিনিসগুলো দ্যাট ইজ ইম্পর্টেন্ট দেয়ার। আর এখানে হচ্ছে
কন্টিনিউয়াস বা প্রসেস প্রোডাকশন। এখানে আমরা বলতেছি যে এটা হচ্ছে প্রসেস, এটা কন্টিনিউয়াসলি প্রসেসে চলতেই থাকে, একদম কন্টিনিউয়াসলি একের পর এক, মানে একই সেম প্রসেস, একই সেম অপারেশন এটার মধ্য দিয়ে চলতেই থাকবে। মানে হচ্ছে আপনি যখন এই পিলটা বা এই ট্যাবলেটটা তৈরি করতেছেন, যতবার তৈরি করবেন, যত হাজার তৈরি করবেন, যেভাবেই তৈরি করেন না কেন, ঘুরে ফিরে তো আপনি একভাবেই যাবেন। এটা তো বারবার একইভাবেই চলতে থাকবে। এটার অপারেশন একদিক থেকে শুরু হচ্ছে, আরেক দিকে শেষ হইতে থাকবে। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ যদি মেশিন চলতে থাকে কোনো সমস্যা নাই, এখানে কোনো ধরনের ফ্লাকচুয়েশনের বিষয় নাই। একই যে প্যারামিটার, একই যে ক্যাটাগরি, সে একই প্যারামিটার ক্যাটাগরির মধ্য দিয়ে এটা যেতে থাকবে, এটার মধ্যে আর কোনো ধরনের চেঞ্জ আসবে না। আমাদের ব্যাপারগুলো তো সেরকম না। ইভেন আমাদের শুধু যদি টি শার্টের কথা বলি, সেই টি শার্ট যদি শুধু কটন টি শার্টের কথা বলি, এবং সেই কটন টি শার্ট যদি এরকমও বলি যে 100% কটন টি শার্ট, পৃথিবীর যত 100% কটন টি শার্ট আছে, সেই 100% কটন টি শার্টও কি 100% সেম? কেন সেম না? 100% কটন টি শার্ট, তারপরেও কেন সেম না? ডাইংয়ে বাদ দেন, শুধুমাত্র গ্রে ফেব্রিকেই থাকেন, 100% কটন টি শার্ট গ্রে ফেব্রিক স্টেজেও, সেটা কেন সেম না? কি কি পার্থক্য আছে? গ্রে ফেব্রিকের কথা বলতেছি, এখনো এটা ইয়াতেই আছে, নিটিংয়ে আছে, এখনো ডাইং ফিনিশিং গার্মেন্টসে যায় নাই, গ্রে ফেব্রিক অবস্থাতেই আছে, কেন সেম না? দ্যাটস ইট, দ্যাটস ইট। ফেব্রিকের ডায়া সেম আছে এটা তো বলি নাই, জিএসএম সেম আছে তা তো বলি নাই, কত কাউন্টের ইয়ার্ন ইউজ করছি তা তো বলি নাই। তো চেঞ্জের ভ্যারিয়েবলের তো শেষ নাই। এই কারণেই তো এই জায়গা শুধু ইঞ্জিনিয়ারিং না, এই জায়গায় ইঞ্জিনিয়ারিং প্লাস টেকনোলজি। টেক্সটাইল ইজ মোর টেকনোলজি দ্যান ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে তো আবার ইঞ্জিনিয়ার না বললে আবার মার্কেটে পাত্তা পাওয়া যায় না, এই কারণে সবার নামের আগে ইঞ্জিনিয়ারিংয়ের যে এখনো 10,000 টাকা জমা দেয় নেই, শুধু নিয়ত করছে যে দিতে পারি, শুরু করে দিতে পারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাথে সাথে ফেসবুকে নামের আগে ইঞ্জিনিয়ার লেখা দিছে। কল্পনা করতে পারেন অবস্থা? এত সস্তা ইঞ্জিনিয়ার হওয়া বাংলাদেশেই পসিবল। এই দেশে তো আলেম হইতেও ডিগ্রি লাগে না, মানুষের উপদেশ দিতেও ডিগ্রি লাগে না, ক্রিকেট নিয়ে কথা বলতে, কমেন্ট করতেও ক্রিকেটার হওয়া লাগে না, যা তা বলা যায়, ফেসবুকে যা ইচ্ছা তাই লেখা যায়, মানে ধুমায়া। মানে এক একজনের লেখা দেখলে মনে হয় যে কত বড় শেখ, পুরা হুলস্থুল অবস্থা। ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। মানে এগুলো হচ্ছে যে একটা জাতি আসলে কতটা মূর্খ, এগুলোর প্রমাণ এটা দিয়ে পাওয়া যায় যে ওই জাতি সবাই সব কিছুই পারে, ওই জাতি সবাই সব কিছুতে এক্সপার্ট, সবাই সব কিছুতেই নাক গলায়, এবং সবাই সব কিছু বুঝে। কেউ আসলে কারো সে কম বুঝে না, সবাই সব কিছু বেশিই বোঝে। এই হইলো অবস্থা, বুঝছো না? এরকম হইলে তো প্রবলেম, বিরাট প্রবলেম। এখানে কে কার কথা শুনবে? কাউরে না কাউরে তো এক্সপার্ট হইতে হবে, আর কাউরে না কাউরে তো টিচার হইতে হবে, কারো না কাউরে স্টুডেন্ট হইতে হবে। সবই যদি সবাই টিচিং করা শুরু করে তাহলে তো বিপদ। ইস্যুটা হয়েছে এই জায়গাটাতে যে আমাদের যে আমরা যখন ইয়ার কথা বলতেছি যে নামের আগে এত সস্তায় যখন ইঞ্জিনিয়ার লাগাই দিতেছি, মানে এটা ঠিক না। ইভেন আচ্ছা যাই হোক, এটার বাকি কথা অন রেকর্ড বলা যাবে না। এনিওয়ে, সো আসেন তাহলে, বিষয়টা হচ্ছে এটা যে ফিচার্স বা এই 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 ক্যাটাগুলো এইভাবে কন্টিনিউ চলবে বা হবে। দেন আসেন তাহলে পুরো সামারিটা কি দাঁড়াচ্ছে? সামারিটা দাঁড়াচ্ছে যে আমরা এই যে 4 ধরনের প্রোডাকশন প্রসেস পাইলাম, সেই 4 ধরনের প্রোডাকশন প্রসেসের মধ্যে আমাদের জব বা সব টাইপের প্রোডাকশন প্রসেসের এক্সাম্পল কারা? পেন্টিং শপ বলেন, মেশিন টুল শপ বলেন, যারা ঠিক আমার যেরকম দরকার সেইভাবেই পেন্টিং করে দিতেছে। আপনার বাড়ির পেন্টিং আর পাশের বাড়ির পেন্টিং কি একরকম? আপনার বাড়ির গ্লাস সেট আপ, টাইল সেট আপ আর পাশের বাড়ির কি সেট আপ একরকম না, প্রত্যেকটা কাস্টমাইজড। ইভেন ড্রেস ডিজাইনের কথা বললাম, ডিজাইনার যারা কাজ করে করে ঠিক একই প্যাটার্নে। ব্যাচ প্রোডাকশন, আমাদের টেক্সটাইল কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে পড়ে, খেয়াল করে দেখেন। আপনি যখন সিম্পলি একটা পার্টিকুলার অর্ডারের জন্য ইভেন সে ফর এক্সাম্পল ওই আপনি অ্যাশের জন্য যেই ডিজাইনটা ফেব্রিকটা করছেন, ওই ফেব্রিকটা তো কাউরে না কাউরে বানাইতে হয়েছে, একটা টেইলর শপে বানাইতে হয়েছে, ওইটার ফেব্রিক তো কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। ফেব্রিক তো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, বাট ওইটা কাস্টমাইজ ফরম্যাটেই তৈরি হয়েছে।
তো সেইটা যেমন একই রকমভাবে ইউনিট প্রোডাকশনের মধ্যে গেছে। আবার ওইটা যদি একটু নর্মাল টাইপের হয়, যে এটা নর্মাল একটা নির্দিষ্ট অর্ডারের মধ্যে অনেক পিস ছিল, তাহলে সেটা ওই টাইপের মধ্যে গেছে। আবার যখন মাস প্রোডাকশনের মধ্যে তো সবসময় লেগেই আছে। সো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, মানে কখন কোন ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লিকেবল সেই জিনিসটা বুঝতে হবে। ব্যাচ প্রোডাকশন হচ্ছে ড্রাগ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কেমিক্যাল কোম্পানি, একটা পার্টিকুলার ডাইস, কেমিক্যালস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ, সেগুলো ওই ক্যাটাগরির মধ্যে। মাস প্রোডাকশনের মধ্যে আমাদের একই ধরনের ফুড, একই ধরনের বেভারেজ, সে ফর এক্সাম্পল কোকাকোলা ড্রিঙ্কস, পেপসি, 7 আপ থেকে শুরু করে যা আছে, একটা নির্দিষ্ট পার্টিকুলার ব্র্যান্ডের একটা পার্টিকুলার মডেলের গাড়ি, পার্টিকুলার মডেলের ল্যাপটপ, এই ধরনের যা আছে। আর ফাইনালি হচ্ছে প্রসেস বা কন্টিনিউয়াস ফ্লো প্রোডাকশনের মধ্যে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে যেগুলো কন্টিনিউয়াসলি উইদাউট এনি হ্যাম্পার, যেগুলো চলতে থাকে, রানিং চলতে থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো যেগুলো আমাদের মানে যেগুলোর মধ্যে ভ্যারাইটি খুব কম, কাস্টমাইজেশন খুব কম, ডিজাইনের কমপ্লিকেসি খুব কম, একদম চোখ বন্ধ করে, মোটামুটি একদম চোখ বন্ধ করে তো কোনো ইন্ডাস্ট্রি চলে না বা অপারেশনই চালানো যায় না, তারপরেও মোটামুটি যেখানে কমপ্লিকেশন এবং ভ্যারিয়েশন খুব কম, কন্টিনিউয়াসলি প্রসেসটা রান করা যায়, সেই জিনিসগুলো মোটামুটি আমাদের ফ্লো প্রোডাকশনের মধ্যে থাকতেছে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে এই 4টা ইউনিট এবং 4টা ইউনিটের প্রত্যেকটার এক্সাম্পল আমরা এখানে দেখাইলাম। এখানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা যদি প্রোডাক্টের ভ্যারাইটির কথা চিন্তা করি, তাহলে প্রোডাক্টের ভ্যারাইটি কোথায় সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম। মানে আমি মাস লেভেলে একদম চোখ বন্ধ করে যেটা শুধু মেশিন দিনের পর দিন রাতের পর রাত মুভ করতে পারি, এটা হচ্ছে একটা। আর আমাকে শুধুমাত্র ক্যাটের জন্য স্পেশালি একটা ফেব্রিক তৈরি করতে হইতেছে, একটা ডিজাইন শুধুমাত্র এই বাড়ির জন্য স্পেশালি একটা ইন্টেরিয়র ডিজাইন করতে হচ্ছে, এই ইউনিভার্সিটির জন্য একটা ইন্টেরিয়র ডিজাইন করতে হচ্ছে। তো সেই জিনিস আর নর্মাল এক কথা হইল। তাহলে প্রোডাক্টের ভ্যারাইটি সবচেয়ে বেশি হবে কোথায়? ভ্যারাইটি সবচেয়ে বেশি কোথায়? ইউনিট শপে নাকি ব্যাচে, সরি সেই প্রসেস কন্টিনিউয়াসে? ইউনিটে, কারণ এটা এক একজনের জন্যই স্পেশাল, এক একজনের জন্যই কাস্টমাইজ। তাহলে ভ্যারাইটি এখানে সবচেয়ে বেশি এক্সক্লুসিভ, আর ওখানে ভ্যারাইটি সবচেয়ে কম দেখেই তো আমি কন্টিনিউয়াসলি রান করতে পারতেছি। এটা হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটির কথা। আর একই রকমভাবে ভলিউম তাহলে সবচেয়ে কম হবে কোথায়? ইউনিটে, কারণ ওইটাতে একটা ইউনিটই বানাচ্ছি, 2টা ইউনিটই বানাচ্ছি, জাস্ট আমাকে ওই অর্ডারটা যে দিছে ওর মতো করে সাজায় ওইভাবেই আমি তৈরি করে দিতেছি। এটার ভলিউম সবচেয়ে কম আর কন্টিনিউয়াসের ভলিউম সবচেয়ে বেশি, তারপরে মাস, তারপরে ব্যাচ, তারপরে ইয়া। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা দেখেন। এই একটা চার্টের মধ্যেই মোটামুটি পুরো টাইপস অফ প্রোডাকশনের পুরো কনসেপ্টে চলে আসছে। অনেকগুলো কোয়েশ্চেনের আনসার শুধু এই এক স্লাইডের মধ্যেই আছে। ডেফিনেশন, এক্সাম্পল, ভ্যারাইটি, productivity, every answers are here. Any questions on this? Okay, moving to next. এবার আমরা আসতেছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আচ্ছা ফ্যাক্টর তো বোঝেন আপনারা, মানে যেই জিনিসগুলোর উপরে মানে যে জিনিসগুলো প্রভাব ফেলে, যেই জিনিসগুলো আমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, আইদার পজিটিভ ক্যাটালিস্ট অথবা নেগেটিভ ক্যাটালিস্ট। সে ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটিতে আসতে চাইছেন, কিন্তু রাস্তায় নেমে দেখলেন গাড়ি ঘোড়া নাই, সব স্ট্রাইক, অটো স্ট্রাইক করে বসে আছে, আছে, আপনি অনেক দূর থেকে আসবেন, এটা হচ্ছে আপনার জন্য নেগেটিভ ক্যাটালিস্ট। যে এখন এরপরে যদি আপনার প্রচণ্ড অদম্য ইচ্ছা থাকে, তাহলে সেদিন যেমন আমাদের কয়েকজন স্টুডেন্ট চলে আসছিল, তাহলে আপনি হয়তো সেই দলে আসতে পারবেন, আর যদি না থাকে তাহলে আসতে পারবেন না, লাইক দিস। বাট ওভারঅল সিচুয়েশনটা আপনার জন্য অ্যাডভার্স ছিল, নেগেটিভ ছিল, দ্যাট ইজ ওয়ান ইস্যু। তো ঠিক একই রকমভাবে আমরা যখন ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলি, মানে প্রোডাকশন হইতে গেলে তো আমি শুধু চাইলেই প্রোডাকশন হবে না, প্রোডাকশন হওয়ার জন্য তো কিছু জরুরি জিনিসপত্র আছে, কিছু ফ্যাক্টর আছে যেগুলো লাগবে আমার প্রোডাকশন দিতে গেলে। কি লাগবে? কি লাগবেই, মানে একদম কি লাগবে, মানে কি লাগবে এরকমভাবে আমি যদি লিস্ট করতে যাই, তাহলে তো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিতে গেলে কি লাগে এই লিস্ট আপনি, আচ্ছা না হয় আজকে রাতে শুরু করেন, শেষ হবে কবে? তো 7 দিন পরে উনি শেষ করে বলবে যে আচ্ছা ঠিক আছে, সে আমি আর পারবো না, আমার লিস্ট যা করার শেষ, মোটামুটি 500 আইটেম অ্যাড হয়েছে। দেখে বলবেন যে হ্যাঁ এইটাই লেখস নেই, এইটাই লেখস নেই, তাহলে তো কিছু দে আমারে দে, এবার আমি শুরু করি। উনি আরও 200 অ্যাড করলো, আর সম্ভব না, আমার 3 দিন নষ্ট হয়েছে, এরপরে দিয়ে দিল ওনারে।
উনি বলে যে এবার আর আমাদের হাতে দিস না, খামাকা টাইম নষ্ট করার দরকার নেই, সাররে দিয়ে যে টাইম নষ্ট করার দরকার। তো এগুলোর লিস্ট তো আনলিমিটেড। এইভাবে যদি আমরা ছোট ছোট পিন পয়েন্ট চিন্তা করতে যাই, দ্যার ইজ ডিফারেন্ট ইস্যু। ছোট ছোট ফ্যাক্টর নিয়ে না, আমরা একদম মেজর ম্যাক্রো লেভেলের যে ফ্যাক্টর বা বড় ধরনের ফান্ডামেন্টাল পিলার লেভেলের যে ফ্যাক্টরগুলো, সেগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে অ্যাটলিস্ট 4টা ফ্যাক্টরের কথা লাগবেই। যে কোনো ধরনের প্রোডাকশন করতে গেলে আপনার এই 4টা ফ্যাক্টর লাগবে। আপনার ল্যান্ড লাগবে, লেবার লাগবে, ক্যাপিটাল লাগবে, এন্টারপ্রেনিউরশিপ লাগবে। চিন্তা করে দেখেন। এবং এই ল্যান্ড মানে শুধু ল্যান্ড না, মানে ল্যান্ড মানে আপনি যদি ছবি দেখে মনে করেন যে শুধু একটা জায়গা লাগবে, যেই জায়গায় বাড়ি বানাবো, জমি বানাবো, বিজনেস তৈরি করব, একটা ফ্যাক্টরি বানাবো। ল্যান্ড মানে নট অনলি ল্যান্ড। ল্যান্ড মানে আই এম নট টকিং অ্যাবাউট অনলি দ্য স্পেস, অনলি দ্য গ্রাউন্ড, অনলি দ্য সয়েল। ল্যান্ড মানে হচ্ছে টোটাল ন্যাচারাল রিসোর্স। জমি শুধু না, এর সাথে ন্যাচারাল রিসোর্স যা যা লাগে ওই জায়গায়। আমি একটা ফ্যাক্টরি দেওয়ার সময় আমরা লোকেশন চিন্তা করি না, যে কোথায় ফ্যাক্টরি দেওয়া যাবে। চাইলেই একটা ডাইং ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় সেট করা যাবে, একটা ব্রিক ইন্ডাস্ট্রি যে কোনো জায়গায় সেট করা যাবে। আপনারা খেয়াল করলেই দেখবেন যে ব্রিক ইন্ডাস্ট্রিগুলো কোথায় তৈরি হয়েছে, ডাইং ইন্ডাস্ট্রিগুলো কোথায় সেট করা আছে। চাইলেই যে কোনো জায়গায় যে কোনো ইন্ডাস্ট্রি দেওয়া যাবে না। আপনি দিতে পারবেন, টাকা নষ্ট হবে, এবং ওইভাবে কেউ দেয় না। এগুলো লং ইনভেস্টমেন্টের ব্যাপার, অনেক চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ডিসিশন নিতে হয়। তাহলে আমার ফ্যাক্টরির লোকেশন সেট আপ অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন। এগুলো কি বেসিসে আমরা চিন্তা করি যে এই ফ্যাক্টরি চালাইতে গেলে আমার রিসোর্স যা লাগবে, এখানে গ্যাস আছে কিনা, পানি আছে কিনা, ইলেকট্রিসিটি সাপ্লাই কেমন, এখানে জমির দাম কেমন, এখানে ফ্যাক্টরি সেট আপ করলে এই ফ্যাক্টরি চালানোর জন্য, এই প্রোডাকশন দেওয়ার জন্য যেই ধরনের ওয়ার্কার লাগবে, সেই ওয়ার্কার এই এলাকায় অ্যাভেলেবল আছে কিনা। আপনি এখন ছেড়া দ্বীপে গিয়ে একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন, ওয়াশিং ফ্যাক্টরি, ওয়াশিং প্ল্যান্ট, বললেন যে আমি ওয়াশ করব, পানি নিব, ওয়াশ করব, পানি নিব, ওয়াশ করব, পানি আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে, সব কিছু আছে, ছেড়া দ্বীপ তো আছেই। ভবিষ্যৎ কি? ফ্যাক্টরি ছিঁড়ে যাবে, হবে না কিছু, হবে না কিছু, এটা বললেই হইলো। মানে আরে আসলে এটা তো হয় না। মানে আপনি সব কিছু ছেড়ে ছেড়া দ্বীপে গেছেন, সেটা বিনোদন করতে গেছেন, এন্টারটেনমেন্ট পারপাসে গেছেন, দ্যাটস এ ইম্পর্টেন্ট ইস্যু। আর ওই জায়গায় ফ্যাক্টরির মানে ওয়ার্কারদেরকে কন্টিনিউয়াসলি আপনার আসবে, যাবে, থাকবে, করবে, ওই জায়গায় অ্যাভেলেবল ওই স্কিল্ড ওয়ার্কার পাইতে হবে। দ্যাটস নট এ ম্যাটার অফ ফান। তাহলে এই যে ব্যাপারগুলো, অনেক জিনিস চিন্তা করে একটা ফ্যাক্টরির লোকেশনের ডিসিশন নিতে হয়। তো এই যে যত ধরনের রিসোর্স, এগুলো সবই ল্যান্ডের মধ্যে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে লেবারটা ছাড়া, ম্যান পাওয়ার ছাড়া, ম্যান পাওয়ার রিলেটেড যা, সেটা হচ্ছে লেবারের মধ্যে। আমার ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, স্কিল্ড ম্যান পাওয়ার থেকে শুরু করে এই ক্যাটাগরি যা আছে সব। দেন ক্যাপিটাল, দেন এন্টারপ্রেনিউরশিপ।